জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী যায় না, এই ধরনের গ্যালারি ইস্যু করবেন না। বাংলাদেশের এমপিরা এগুলো এর আগে করছে, স্বরাষ্ট্রমন্ত্রীরা করছে, আপনি আর কইরেন না এগুলি, বুঝছেন? এগুলো আর কইরেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলতেছেন, তিনি খুব মজা করে কথা বলেন। ওই দিন গিয়ে দেখলাম এক সরকারি কর্মকর্তাকে উনি ফোন করে ঝাড়ি দিচ্ছেন এবং মেক শিওর করতেছেন তার সামনে একটা টেলিভিশন ক্যামেরা থাকুক, এবং টেলিভিশন ক্যামেরার সামনে তিনি সেই সরকারি কর্মকর্তাকে বলছেন, আপনি আসেন, আপনি সেটা করে না দিলে কিন্তু আপনাকেই রিপেয়ার করে দেওয়া হবে। এই যে ভাষা, এই যে থ্রেট করা, এটা হয়তো ভালোর জন্যই, কিন্তু এইটা আরেকজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এটা এরকম বলা যায় কিনা ক্যামেরা চালিয়ে ওবায়দুল কাদেরের স্টাইলে, বা মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেটা আসলে সময়ই বলে দেবে। আমার বিবেচনা যায় না, জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী যায় না, এই ধরনের গ্যালারি ইস্যু করবেন না। বাংলাদেশের এমপিরা এগুলো এর আগে করছে, স্বরাষ্ট্রমন্ত্রীরা করছে, আপনি আর কইরেন না এগুলি, বুঝছেন? এগুলো আর কইরেন না। দেখো, এই সপ্তাহে মানে এই 2-3 দিনের মধ্যে যে খবরটি নিয়ে আমরা অনেক কথা শুনছি, সেই কথাটি হচ্ছে যে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দেওয়া হয়েছে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে। তিনি এখন কারাগারে রয়েছেন। এই 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 মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল, মেঘনা আলম দাবি করছেন মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল সৌদি রাষ্ট্রদূতের, এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে এই সম্পর্কের উপর ভিত্তি করে কোনো একটা কারণে বাংলাদেশ সরকারকে এই মেঘনা আলমকে কারাগারে নিতে হয়েছে, যেটি মেঘনা আলম আবার আমাদেরকে লাইভ করে জানিয়েছে। এখন ঘটনা হলো, অন্তর্বর্তী সরকার ফেসিবাদী ব্যবস্থা বিলুপ করতে চায়, অথচ একজন মডেল ও অভিনেত্রীকে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করতে হলো। এমনকি এই যে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করা হয়েছে, এটার পক্ষে আবার সাফাই গাইতে হয়েছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এটি অবশ্য আমি এটি দেখছিলাম যে প্রেস সচিব জনাব শফিক আলম এই ডিএমপির ব্যাখ্যাটাকেই তার এখানে শেয়ার করেছেন। পরে সমালোচনার মুখে তিনি এটি ফিরিয়ে নিয়েছেন কিনা, কারণ এই মুহূর্তে এটি আবার আমি তার ফেসবুক পেজে দেখতে পাচ্ছি না। কিন্তু কথা হলো এই বিশেষ ক্ষমতা আইন, যাকে একটি কালো আইন বলা হয়, যেটি ব্যবহার করা হয়েছে দিনে দিনে, যুগে যুগে বিভিন্নভাবে, এটা মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করা ভিন্ন মত অবলম্বীদেরকে দমন করার জন্য, সেই বিশেষ ক্ষমতা আইন আসলে প্রয়োগ করতে হয়েছে একজন মডেলকে কারাবন্দী করার জন্য। বিশেষ ক্ষমতা আইনের 3 ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারেন। মানবাধিকার কর্মীরা বহু বছর ধরে বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে সোচ্চার, অথচ অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা মানবাধিকার নিয়ে কাজ করেছেন, কাজ করে করে আজকের এই অবস্থানে এসেছেন, তাদেরকে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে শুনছি না। এটি কি সরকারে থাকলে কি হয় আসলে? এটা হতে পারে যে একটি বন্ধুভাবাপন্ন রাষ্ট্র, একটি মুরব্বী রাষ্ট্র, মানে সৌদি আরব তো একদিকে আমাদের বন্ধু, আরেকদিকে আমাদের মুরব্বীও বটে, তো একটি মুরব্বী রাষ্ট্রের একজন প্রধান দূত, মানে যিনি রাষ্ট্রদূত, তার সাথে জড়িয়ে কোনো একটা ঘটনা হচ্ছে বলে এই ঘটনাটাকে আমাদেরকে হজম করে যেতে হবে? মানে গত বুধবার রাতে এই মডেল মেঘনা আলমকে যখন রাজধানী বসুন্ধরা বাসা থেকে আটক করা হয়, তখন তিনি ফেসবুকে লাইভ করতেছিলেন। তিনি দাবি করতেছিলেন তিনি নিরপরাধ, তাকে নাকি দরজা ভেঙে আটক করা হচ্ছে, আটক করার জন্য দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটিও তিনি লাইভে বলেছেন। কিন্তু শুক্রবার পুলিশ তা অস্বীকার করে। সে আগের ফেসিবাদী আমলের মতোই প্রথমে কে আটক করতে এসেছে তা স্বীকার পর্যন্ত করেনি আইন শৃঙ্খলা বাহিনী কোনো লপ্তরি। অভিযোগ উঠেছে, আমি আগেই বলেছি, অভিযোগটি ঢাকায় কর্মরত বিদেশি একজন কূটনীতিক, যিনি রাষ্ট্রদূত পর্যায়ে আছে, তার চাপে অথবা তার স্বার্থে অথবা বাংলাদেশের স্বার্থে মেঘনা আলমকে কারাবন্দী করা হলো। কিন্তু গ্রেফতারের আগে এই যে নাটকীয়তা করা হয়েছে, তা আসলে কেন করা হলো? অভিযানটা রাতে কেন করা হলো? স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা এক ফেসবুক পেজে 3টি প্রশ্ন এই বিষয়ে তুলেছেন। 1, মেঘনা আলমকে তুলে নেওয়ার পর পুরো 24 ঘন্টা কেন সেটা গোপন করা হলো? তুলে নেওয়ার 24 ঘন্টা পর রাত 10:30টায় কেন আদালত বসিয়ে রায় দিতে হলো? দিনের বেলা ওরা কি করছিলেন? 3, মেঘনা আলম কি ধরনের জননিরাপত্তা আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজের সাথে যুক্ত আছেন যে তাকে রাতের বেলা কোর্ট বসিয়ে জরুরি ভিত্তিতে জেলে পাঠাতে হবে? আমরা 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 বুধবার রাতে মেঘনা আলমকে লাইভে বলতে শুনেছি, কোট করছি, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে, আমি বলেছি থানায় এসে কথা বলবো, তারা আমার কথাটাও শুনছে না। তিনি অভিযোগ করেন তারা এসেছে যে কারণে, সেটা হলো আমাকে বিপদে ফেলা, তাদের হাতে বন্দুক আছে। তিনি বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূতের নাম উল্লেখ করেছেন, অর্থাৎ সৌদি রাষ্ট্রদূতের কথা তিনি বলেছেন। তার আগের ফেসবুক পোস্টে বিভিন্ন সময় আমরা এই সৌদি রাষ্ট্রদূতের প্রসঙ্গে তাকে অনেক ভালো কথা বলতে শুনেছি যে তিনি তারা একত্রে কোনো একটি প্রতিশ্রুতি বা কি বলে জানি ওয়াদা করেছেন, সেই ওয়াদা তারা একসঙ্গে রাখার বিষয়ে কথা বলেছেন। তার দরজা ভেঙে তার ঘরে ঢোকা হয়েছে, লাইভটি থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে ওই সময় লাইভটি বন্ধ হয়ে গেছে, 13 মিনিট ধরে লাইভ। মানে মানে আপনারা আমার যে কথা নিয়ে হাসি ঠাট্টা করেন না, যে কি আর বলবো, সত্যি আপনি বলেন যেটা নিয়ে কি আর বলা যাবে। এই মেঘনা আলম ইস্যুতে এখন যদি অনেকে আওয়ামী লীগ আমলে গুমের ঘটনাগুলি স্মরণ করে,
এবং করতেছেন কেউ কেউ, এটা নিয়ে একটা পোস্ট দিতেছেন। অন্তর্বর্তী সরকারের এই ঘটনা অনেকে বলতেছেন এই জাতির জন্য ভয়াবহ সতর্কবার্তা। এখন অনেকে বলতেছেন যে কে এই মেঘনা। আমরা মেঘনা সম্পর্কে যা জানতে পেরেছি তা হলো যে এই মেঘনা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান। 2020 সালে 5 অক্টোবর তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভবিষ্যতে মানে আপনারা যখন এটি দেখছেন তখনও এর কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে কিনা, গুরুত্বপূর্ণ বদল আসছে কিনা। ব্রাত্য রাইসু তার ফেসবুক পোস্টে বলেছেন এই যে মেঘনা ঘটনা সেটা সরকারের জন্য পচা শামুক হিসেবে বিবেচিত হতে পারে। যা হিসাবে বিবেচিত হোক, নিবর্তনমূলক কোনো আইন কোনো একটা নাগরিকের উপর প্রয়োগ করার জন্য, প্রয়োগ করার আগে সরকার এবং সরকারের মধ্যে যারা মানবাধিকার চ্যাম্পিয়ন আছেন তারা অনেকবার ভাববেন, এটাই আমরা আশা করি। এদিকে দেখেন ফিলিস্তিন হত্যাকাণ্ড নিপীড়নের প্রতিবাদ হলো বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রতিবাদ হওয়ার আগে, ব্যবসা প্রতিষ্ঠানের লুট হওয়ার আগে আমি একটা কথা বলি। আমি 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 ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে একজন আলেম, যিনি সম্মানিত একজন আলেম হিসেবে পরিচিত, তিনি আবার বলছেন যে কেন এই সৌদি সরকার বা আরব বিশ্ব তাদেরকে সহায়তা করছে না, অর্থাৎ প্যালেস্টাইনিদের সহায়তা করতেছে না, ফিলিস্তিনদের সহায়তা করতেছে না। তার কারণ আছে, তারা বিভিন্ন সময় হেজবুল্লাহ, হামাস এদের সাথে তারা যে যুক্ত হয়েছেন, এই হেজবুল্লাহ বা হামাস যুক্ত হয়েছেন আসলে ইরানের বা লিবিয়ার কিছু অংশের, সিরিয়ার কিছু অংশের কিছু মানে প্রত্যক্ষ মদদে, যেটি আসলে সৌদি আরব কখনোই চায় না এবং সৌদি আরব এটা কখনোই পছন্দ করে নাই। তো এরকম ভাবে বিভক্তির কথা বলে ইসরায়েলের যে আক্রমণ, ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড নিপীড়ন চলছে, সেক্ষেত্রে আমরা নানা ধরনের দ্বিমত, ভিন্ন মত, অনেক রকম মত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফিলিস্তিনের হত্যাকাণ্ডের নিপীড়ন, মানে এই হত্যাকাণ্ড নিপীড়নের প্রতিবাদ করে যে ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট করা হলো, এই লুটপাটটা কি আসলে যে সেই সময় আবার বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছিল, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, সেই লুটপাটটা কি আসলে করা হয়েছে ইচ্ছা করে বাংলাদেশের মানে মান, বাংলাদেশের মুখ এই পৃথিবীর কাছে হেয় করার জন্য? কারণ মানবিকতার পক্ষে যারা, তারাই সারা দুনিয়ায় নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে সরব হয়েছেন। বাংলাদেশেও সব দল, সব মত, সব সরকারি ফিলিস্তিনের অধিকারের পক্ষে থেকেছে, এখনো তাদের পক্ষে সোচ্চার সবাই। কিন্তু সুযোগ সুন্দরীরা ইসরায়েলি পণ্য বয়কটের নামে বাটা, কেএফসি, ইউনিমার্টের মতো প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এই সময় আগেই বলেছি, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছিল, লুট যারা করতেছিলেন তাদের ঠেকাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকা সেনা সদস্যদের ভূমিকা কি ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অনেক সময় আমরা দেখেছি সেনাবাহিনী গিয়ে তাদেরকে ঠেকিয়েছেও। কিন্তু আসল কথা আছে বাংলাদেশের মান, এবং বাংলাদেশ আসলে কি ধরনের জনতা, জনগোষ্ঠী কি ধরনের মতামত পোষণ করে, সেটি দেখানোর একটা হীন উদ্দেশ্যে পুরো ব্যাপারটা ঘটাচ্ছে কিনা, সেটি কিন্তু আমাদের আসলে একটু পরীক্ষা করে দেখতে হবে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলমের কথা শুনি, তিনি বলছেন আমরা গুলি ছুঁতে পারতাম, কিন্তু গত 15 বছরের সেই পুলিশিং তো এখন নেই। আমরা তো জনতার উপরে গুলি করি না। কোনো দেশে যদি 90 ভাগ মানুষ ভালো হয় আর 10 ভাগ মানুষ খারাপ হয়, সেখানে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এখন এই ধরনের কার্যকলাপে যদি 90 ভাগ মানুষই অংশ নেয়, সেখানে পুলিশ কি করবে? পরবর্তীতে কিন্তু আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি, ভিডিও দেখে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে দেখেন 90 ভাগ, পুলিশের মহাপরিদর্শক বলছে যে 90 ভাগ মানুষই নাকি আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত। দেখেন তো একটা অবস্থা, মানে আমরা আসলে 90 ধরনের মানুষ বাটায় গিয়া জুতা চুরি করে নিয়ে আসতে চাই, জুতা লুট করে নিয়ে আসতে চাই? আমরা 90 ভাগ মানুষ কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে ঢুইকা তারে, মানে এটা আমাদের নিন্দার পরিবেশ, আমাদের 90 ভাগ মানুষের নিন্দার ভাষা হচ্ছে এইটা, আমরা কোথাও ঢুইকা আমরা এগুলি করব? মানে মানে আবারও বলি, কি আর বলবো, সত্যি কথা। এই ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি, ইসরায়েলের হামলাদের প্রতিবাদ জানাতে সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। খুবই লেজিট এই বিক্ষোভ মিছিল, কিন্তু এই বিক্ষোভের সময় কেএফসি, পিজা হাট, বাটা সহ 1 ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চলে। এমন ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যর্থতা নানা প্রশ্নেরই আসলে জন্ম দেয়। এখন 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 আমরা আইজি সাহেবের কথা ধরে বলতে পারি যে ভাই আমরা এগুলি কেমনে আটকামো? 10 ভাগ যদি খারাপ হইতো, 90 ভাগ যদি ভালো হইতো, তাহলে আমরা পুলিশকে আটকাতে পারতাম। এখন 90 ভাগই খারাপ, 10 ভাগই মানে 10 ভাগ মাত্র ভালো, তাহলে আমরা এদেরকে কেমনে আটকাবো? খুব ভালো কথা আপনি বলছেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের 90 ভাগ মানুষই হচ্ছে এরকম। আপনাদের নির্লিপ্ততা, এবং কেউ কেউ বলছেন গত কয়েক মাসে তৌহিদি জনতার নামে, ছাত্র জনতার নামে যে মবতন্ত্র দেখা গেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, মব জাস্টিস দেখা গেছে, তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত ছিল হচ্ছে এসব প্রতিষ্ঠানের লুটপাট। এসবের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। এগুলি আক্রান্ত কেন করা হলো সেটিও একটি বড় প্রশ্ন। যদি বয়কট বা বর্জন কর্মসূচি হয়, তাহলে ভাঙচুর ও লুটপাট চালিয়ে কথিত জনতা আসলে কি প্রমাণ করতে চাইলো? দেশের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলার সময় বিদেশি ব্র্যান্ডের প্রতিষ্ঠানে ভাঙচুর থেকে নেতিবাচক বার্তা অবশ্যই বিনিয়োগকারীদের কাছে গেল। বিনিয়োগকারীদের জানলেন যে আসলে যে দেশে আসলে এই বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে, যে দেশের বিভিন্ন কর্মকর্তারা দারুণভাবে
বাংলাদেশে বিনিয়োগের জন্য কত আদর্শ পরিবেশ সেটি বর্ণনা করছেন, তখন তারা সরাসরি মাঠ থেকে যে বার্তাটি নিয়ে যাচ্ছেন সেটিকে আমাদের জন্য ভালো হচ্ছে। এদিকে বিএনপি নেতাদের কাছে প্রশ্ন, আপনারা বক্তব্য বিবৃতিতে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন তো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা একটু শুনে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে 1 কোটি চাকরি ব্যবস্থা করবে। একটি ফেসবুক পোস্টে 10 এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান। তিনি আরো জানান, বিনিয়োগ সম্মেলন 2025-এ যোগ দিয়ে এই পরিকল্পনা তুলে ধরেছে বিএনপি। বিনিয়োগ সম্মেলনের সুযোগ নিয়ে বিএনপি কি তাদের সম্ভাব্য নির্বাচনী ইশতেহার তুলে ধরলো? দেশের অর্থনীতি বিনিয়োগ নিয়ে তাদের গবেষণা, বিশ্লেষণ, পর্যবেক্ষণ, পরামর্শ তারা দিয়েছে, এটুকু ঠিক আছে। অতীতে বিএনপি সরকারগুলি কি করছে, ভবিষ্যতে কি করতে চায় সেটা বিনিয়োগ সম্মেলনে জানানোর মানে কি? এখানেও কি আসলে ভোটের রাজনীতি? তারা আসলে এই যে বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে একটা নাম্বার বললো যে তারা আসলে 1 কোটি নতুন চাকরি ব্যবস্থা করবে হচ্ছে প্রথম বছর। এটি কি আসলে তারা এই ভোটের রাজনীতির সামনে দেখছে? আসলে বিএনপি এখন যাই করছে, সাধারণ মানুষ এটিকে আসলে ভোট এবং নির্বাচন ছাড়া আর অন্য কোনো কিছুতে অনুবাদ করতে পারছে না। কারণ 1.5 বছরে বা 1-1.5 বছরে, আমরা একটা 1.5 বছর হিসাব ধরি, 1.5 বছরে 1 কোটি লোককে চাকরি দেওয়া মানে প্রতি মাসে গড়ে 5,55,000 চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এই প্রতিশ্রুতি আসলে কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনাও, আমরা মনে করে দিতে চাই, 2008 সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, সেটা ক্ষমতায় এসে আর করতে পারেননি। পরে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের জন্য 10 টাকা কেজি চাল দেন, সেটাকেই তার প্রতিশ্রুতি পূরণ বলে দাবি করেছিলেন। মির্জা ফখরুলদের যাতে ভবিষ্যতে এমন কোনো গোজামিল নিতে না হয় সেটি ব্যবস্থা নিশ্চয়ই করবেন। কারণ বিএনপি নেতাদের মনে রাখা উচিত, জুলাই আগস্টে রক্ত দিয়ে বাংলাদেশের তরুণরা পুরনো বন্দোবস্তের কবর রচনা করেছে, কিন্তু মানে এই কথা আমি বলতে চাই যে পুরনো বন্দোবস্তের কবর যে রচনা করছে সেটি আসলে বলে নেই যে তার সুফল এখন বিএনপি ভোগ করছে। কিন্তু পুরনো বন্দোবস্তের কবর রচনা করে নিজেরা আবার কিছুটা নতুন বন্দোবস্ত না করে নিজেরা আবার পুরনো বন্দোবস্তটাই করছে, যেহেতু পুরনো বন্দোবস্তটা বজায় আছে এই কথা বলে। সেই জন্য এনসিপির যারা নেতা নেত্রী আছেন, এনসিপির যারা সমর্থক আছেন, তারাও এই দায় থেকে মুক্তি পাবেন না। তবে বিএনপি নেতাদের পুরনো ধারার রাজনীতি চর্চা, আমরা চাই যে বিএনপি পুরনো ধারার রাজনীতি চর্চা বাদ দেন। এই মানে পুরনো ধারার চর্চা বাদ দিলে যেটা হবে, বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, বিএনপিকে অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলগুলি সত্যি তখন নতুন রাজনীতি করতে বাধ্য হবে। সেটা আসলে বিএনপি যেহেতু এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার মধ্যে থেকে তারা তাদের অবস্থান, তাদের ভাগ চায়। বিএনপিকেও কিন্তু আসলে নতুন রাজনীতির কথাই বলতে হবে, পুরনো রাজনীতি না। বিএনপি অবশ্য দাবি করে তাদের 31 দফা আছে, 31 দফার মধ্যে তারা নতুন অনেক রকম কথা বলেছেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যে প্রতিশ্রুতি বহুল কথাবার্তা, যে কথাবার্তা আসলে তারা ফলো করতে গেলে কি করবেন সেটির কোনো রকম কোনো দিক নির্দেশনা না থাকা, সেটি একদমই পুরনো রাজনীতির পুরাতন চর্চা। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়লো যে এরশাদের আমলে যেহেতু ভোটের ব্যাপারে কারো কোনো উৎসাহ ছিল না, সেহেতু ভোট দিতে উৎসাহ দিতে এবং ভোট সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মতো চালানো হতো বিটিভিতে। সেই বিজ্ঞাপনের মতো বা বিজ্ঞাপনী মধ্যে এরকম দেখা যেত যে ভোটের আগে নেতা গিয়ে বলছেন যে এই যে খাও পানি খাও, তো বোতলের মধ্যে পানি দেখে সেটা মিড-80s বা সেই সময়ের মধ্যে তারা অবাক হতো, এটা আবার কিরকম পানি। তো সেই পানির ছিপি খুললে আবার ফুস করে অনেকখানি বেরো হতো ফেনা, তখন তারা এটি খেয়ে তাদের খুব ভালো লাগতো, তারা বলতো বাহ ভালো, একটা ফোস পানি খাইলাম। যখন ইলেকশনের পরে তারা সেই নেতাদের বাসায় পানি খেতে আসতেন, তখন তাদের সাধারণ পানি কখনো দেয়া হতো না। সেই পানি হাতে নিয়ে লোকজন যখন জিজ্ঞেস করতে ফোস পানি নাই, তখন তাদেরকে জানানো হতো, মানে সেই নেতারা তো আর তাদের সাথে দেখা করতে না, নেতার চামচারা বলতো ভোটের পরে পানি আর ফোস করে না। অন্তর্বর্তী সরকার মেয়াদ ও জাতীয় নির্বাচন নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতেছে। কেন জানি মনে হইতেছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চাইতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আরো কিছুদিন বাড়তি থাক, এবং এই যে চাওয়াটা সারা দেশের সব মানুষের মধ্যে প্রভাবিত করার ও একটা মানে দোল আমরা দেখতে পাচ্ছি। এখন মনে হয় আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপ্রুভাল রেটিং সবচেয়ে বেশি। এই সময়টাকে কাজে লাগে, মানে তারা চান যে ডক্টর ইউনূস আরো থাকুক, কারণ ডক্টর ইউনূসের থাকার ফলে রমজানে জিনিসপত্রের দাম বাড়ে নাই, ডক্টর ইউনূস থাকার ফলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় নাই, ডক্টর ইউনূস থাকার ফলে বিএনপি বা জামায়াতে ইসলামী কোনো একক পার্টি তাদের একক অবস্থানের কথা বলতে পারতেছে না। এনসিপি যেহেতু শিশু দল, এনসিপি সেইভাবে আসলে অত বড় চাঁদাবাজি করে উঠতে পারতেছে না। সুতরাং ডক্টর ইউনূস দলের সরকার থাকুক। আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলতেছেন, তিনি খুব মজা করে কথা বলেন। ওই দিন গিয়ে দেখলাম এক
সরকারি কর্মকর্তাকে উনি ফোন করে ঝাড়ি দিচ্ছেন এবং মেক শিওর করতেছেন তার সামনে একটা টেলিভিশন ক্যামেরা থাকুক, এবং টেলিভিশন ক্যামেরার সামনে তিনি সেই সরকারি কর্মকর্তাকে বলছেন, আপনি আসেন, আপনি সেটা করে না দিলে কিন্তু আপনাকেই রিপেয়ার করে দেওয়া হবে। এই যে ভাষা, এই যে থ্রেট করা, এটা হয়তো ভালোর জন্যই, কিন্তু এইটা আরেকজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এটা এরকম বলা যায় কিনা ক্যামেরা চালিয়ে ওবায়দুল কাদেরের স্টাইলে, বা মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেটা আসলে সময়ই বলে দিবে। আমার বিবেচনা যায় না, জানো জাহাঙ্গীর আলম চৌধুরী, যায় না। এই ধরনের গ্যালারি ইস্যু করবেন না। বাংলাদেশের এমপিরা এগুলো এর আগে করছে, স্বরাষ্ট্রমন্ত্রীরা করছে, আপনি আর কইরেন না এগুলি, বুঝছেন? এগুলো আর কইরেন না।